ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন অনেকগুলো অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর খাতা কলম নিয়ে বসবেন। আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো নিজেরা করবেন, পাশাপাশি যে হোমওয়ার্কগুলো আমি দেব সেগুলো করে কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবেন। ওকে, তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো স্ক্রিনের এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। মনে রাখবেন, বিস্তার মানে কিন্তু প্রস্থ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? ওকে, তার মানে এই অঙ্কটাতে দুটো জিনিস আমাদের সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শুরুতে ক্ষেত্রফল সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা নিতে হবে। এই যে ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে একটা ভালো ধারণা আমাদেরকে নিতে হবে। সেটা কোন ধরনের ক্ষেত্রে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে। মনে রাখবেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো মনে রাখবেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা। অথবা আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল আমরা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই জিনিসটা যদি আপনারা না জানতে পারেন বা না জানেন, তাহলে কিন্তু এই অঙ্কটা করতেই পারবেন না। এইবার আসেন আমরা এই অঙ্কটা এবারে সলিউশনে যাব। সলিউশনটা আমরা কিভাবে করব খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে, আমরা এই অঙ্কটা করার সময় একটা জিনিস খেয়াল করব। আচ্ছা দেখেন, আমি একটু দিচ্ছি, এভাবে আমি অঙ্কন করলাম। কেন প্রস্থটা ছোট, দৈর্ঘ্যটাকে বড় বানালাম? কেননা আমি অঙ্কটা পড়ে বুঝেছি যে একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তার মানে দৈর্ঘ্যটা বড়, বিস্তারটা ছোট। তার মানে দৈর্ঘ্যটা বিস্তার মানে প্রস্থের দ্বিগুণ। তাহলে আমরা যদি ধরে নেই প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? 2x। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল এক্স, তাহলে সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল 2x। তো ফাইনালি এই অঙ্কটা থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পরিসীমা বের করে ফেলতে পারবো। দেখেন, এই যে পরিসীমা কত আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে x। ওকে, তাহলে এইবার আসেন যে এর ক্ষেত্রফল 512 বর্গমিটার। তার মানে এটা ক্লু দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটো গুণ করলে কার সমান হয়? ক্ষেত্রফলের সমান হয়। তাহলে দৈর্ঘ্য কত? 2x ইন্টু প্রস্থ কত? x ইকুয়াল ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো 512 দেওয়া আছে, দিয়ে দিলাম 512। আচ্ছা বলেন তো, 2x স্কোয়ার, তার মানে এগুলো তো গুণ আকারে আছে, তাই না? তার মানে x ইন্টু এক্স ইকুয়াল টু 512। তার মানে এই দুই ওই দিকে গেলে কি হয়? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু উপরে 512, তার নিচে 2, কাটাকাটি করলে কত হবে? 256। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে বলেন তো? স্কোয়ারটা সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়ে যায়। তাহলে 256কে রুট করলে হবে 16। নিঃসন্দেহে এই বিষয়গুলো আপনাদের জানাই আছে। তো যাদের জানা নেই তারা বর্গমূল সম্পর্কে জেনে নেবেন ভালো করে। তাই এক্স এর মান কত পেলাম? 16। আচ্ছা বলেন তো, তাহলে সুতরাং আমরা প্রস্থ পেলাম হচ্ছে 16, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য ইকুয়াল 2x, তার মানে 16 দুগুণ 32। তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিছুই বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে পরিসীমা কত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 32 যোগ প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 16। তাহলে 32 আর 16 48, 48কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 96। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা আমাদের কিন্তু সঠিক। ঠিক আছে, তো এইভাবে বুঝে বুঝে আপনাদের অঙ্কগুলো কিন্তু সলিউশন করতে হবে। তো এবার যে আমি একটু বলি যে ম্যাথ যারা আমার কাছে একেবারেই মানে জিরো থেকে শিখতে চান, আমি এই মুহূর্তে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছি। একটা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি, 2-1টা ক্লাস হয়েছে, পাশাপাশি আরও একটা ব্যাচ আমি শুরু করব। আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। তার মানে দৈর্ঘ্য বড়, প্রস্থ কম। এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? এটার ক্ষেত্রে পরিসীমা জানতে যাচ্ছে। তো আমরা একটু ক্ষেত্রফল আর পরিসীমার সূত্রটা যেহেতু জানি, সূত্র দুটো জানি, তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল এটা লিখে রাখলাম। আর হচ্ছে পরিসীমার সূত্র কি? আমরা বলতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, তার মানে ইন্টু 2 ইকুয়াল টু পরিসীমা। উল্টো দিকে আমরা কিন্তু লিখছি। ওকে,
সাধারণত এটা বাম দিকে লেখা হয়, এটা ডান দিকে লেখা হয়। আমি উল্টো দিকে লিখছি, তার কারণও আছে। তো আমি এটা লিখে এখানে একটু দাগ দিয়ে রেখে দিচ্ছি। এইবার আমি অঙ্কটাতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো বলা হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। তো আমরা বোঝার জন্য একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে, ধরেন আমি ধরে নিলাম যে বলা হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। তাহলে আমি দৈর্ঘ্য ধরে নিব যে দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ 4 মিটার কম মানে কি, প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 4, যেহেতু 4 মিটার কম। আদারওয়াইজ যদি আমি প্রস্থকে ধরে নিতাম, তাহলে প্রস্থ যদি এক্স হতো, তাহলে দৈর্ঘ্য হতো কি, দৈর্ঘ্য হতো এক্স প্লাস 4। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, কিন্তু কন্ডিশন যেহেতু বলা হচ্ছে প্রস্থ 4 মিটার কম, কমের কারণে আমি এখানে মাইনাস দিয়ে জিনিসটাকে মেলালাম। তাহলে বলেন তো কি ধরলাম আমরা দৈর্ঘ্য ধরে নিলাম এক্স আর প্রস্থ ধরে নিলাম এক্স মাইনাস 4। বিষয়টা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। তাহলে আমি এখানে লিখলাম যে ধরি দৈর্ঘ্য ইকুয়াল এক্স আর প্রস্থ ইকুয়াল কত, এক্স মাইনাস 4। যেহেতু বলা হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। এর ক্ষেত্রফল 192 বর্গমিটার। আচ্ছা বলেন তো দেখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গমিটার, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল কত হচ্ছে তাহলে 192, 192 এটা। তাহলে এইখান থেকে যদি আমি এক্স এর মান বা এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু অনায়াসেই আমরা এই অঙ্কটার সলিউশন করতে পারবো। ওকে, একটু বাতাস হচ্ছে আশেপাশে, যদি নয়েজ আসে আপনারা একটু ম্যানেজ করে দেখবেন বা শুনবেন। তো বিষয়টা কি দেখেন, বিষয়টা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 4। এখন এইটা ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় নিতে হবে এখানে। কিন্তু যারা মিডল টার্ম বা যারা এই ধরনের অঙ্কগুলো করতে শিখেছেন, তারা কিন্তু খুব দ্রুত গতিতে করে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন, আমরা যদি বলি এক্স এক্স গুণ করলে কি হয়, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর 4 গুণ করলে কত হয় 4x, এই দিকের 192 এই দিকে আসলে মাইনাস 192 ইকুয়াল টু কত হয় 0। এখন এই 192কে আমার 4x বানাতে হবে মিডল টার্ম করে। তো আমি অঙ্কটার ডিটেইলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিধায় এইখানে 192 এর আমি লসাগু করে নিচ্ছি যে কিভাবে মিডল টার্ম আপনারা করবেন। তাহলে 2 দিয়ে যদি যায় 9 দুগুণ 18, 6 দুগুণ 12, আবার যদি 2 দিয়ে যায় তাহলে 48, আবার যদি 2 দিয়ে যায় তাহলে 24, আবার 2 দিয়ে গেলে 12, আবার 2 দিয়ে গেলে 6, আবার যদি 2 দিয়ে যায় 3। তাহলে মনে রাখেন এই 1 2 3 4 5 6টা 2 আর একটা 3, তাই না? তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। আচ্ছা এই 16কে রেখে দিলাম, আর 2 দুগুণ 4, 3 4 12, 12 আর 16। তার মানে আমরা বুঝতে পারতেছি 16 আর 12 গুণ করলে আমাদের 192 হবে, আর 16 থেকে 12 বাদ দিলে কত হবে, আমাদের 4x হবে। ঠিক আছে? তো এই যে বিষয়টা আমি করলাম, এটা কিন্তু আসলে একদিন দুই দিনে সম্ভব না। এভাবে মানে কোন পর্যন্ত গিয়ে আপনি থামবেন বা কোনগুলো ক্যালকুলেশন করে গুণ করে আপনি স্টপ হয়ে বাকিগুলো গুণ করবেন, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে অর্জন করতে হবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 ইকুয়াল টু 0। আমরা মিডল টার্ম করে ফেললাম। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 16 প্লাস যদি আপনি 12 কমন নেন থাকে এক্স মাইনাস 16 ইকুয়াল টু কি 0। তাহলে বা এক্স মাইনাস 16 একটা আর একটা এক্স প্লাস 12 একটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি কি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে বলেন তো এক্স মাইনাস 16, তাহলে এক্স ইকুয়াল টু 16 আমরা লিখতে পারি। দেখেন সুতরাং দিয়ে এই মাইনাসটা এদিকে আসলে প্লাস। আবার এখানে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস 12, মাইনাসটা গ্রহণযোগ্য নয় তাই আমরা নট ইকুয়াল করে দিলাম। তাহলে এক্স এর মান কত 16 পেলাম। আচ্ছা বলেন তো এক্স এর মান যেহেতু আমি 16 পেয়েছি, তাহলে এক্স মাইনাস 4 এর মান আমি কত পাবো, 12 পাবো। তার মানে একটা 16 আর একটা 12। তার মানে দেখেন কন্ডিশন মিলে গিয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। তাহলে দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ 4 মিটার কম, আর ক্ষেত্রফল 192, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 192 হচ্ছে। এবার পরিসীমা কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা যদি পরিসীমা বের করি, আচ্ছা বলেন তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা যদি বলি 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 12 ইকুয়াল টু কি পরিসীমা পাবো। তাহলে 16 আর 12 কত 28, 28 দুগুণ কত 56। তাহলে পরিসীমার মান হচ্ছে 56। দেখেন আমি বুঝালাম জন্য কিন্তু এতটা সময় ব্যয় হলো। মনে রাখবেন আমি যদি এমনিতেই অঙ্কটা করতাম তাহলে কিন্তু 40-50 সেকেন্ডেই করে ফেলতে পারতাম। এখন আপনারা হয়তো বলবেন যে এত বড় একটা অঙ্ক আমি কিভাবে 40-50 সেকেন্ডে করব। মনে রাখবেন প্র্যাকটিসের মাধ্যমেই সেটা করা সম্ভব। আর সব অঙ্ক করতে তো আর এত টাইম লাগবে না, বা সব অঙ্ক এত টাইম কনজিউমিংও না। ওকে, কিছু কিছু অঙ্ক করতে একটু সময় লাগবে, আর অনেক অধিকাংশ অঙ্ক করতেই কিন্তু 20-25-30 সেকেন্ডের বেশি লাগার কথা না।
আর সাধারণ জ্ঞান, বাংলা এগুলো যদি আপনি পারেন তাহলে দাগাতে তো খুব বেশি সময় লাগবে না। এগুলো থেকে সময় বাঁচিয়ে আপনারা ম্যাথমেটিক্সে দেওয়ার চেষ্টা করবেন, মানে ক্রিটিক্যাল বিষয়গুলোতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কেবল পরীক্ষাটা আপনার ভালো হবে। আসলে ব্যালেন্স করে পরীক্ষা দিতে হয়। ওকে, এই জন্য হচ্ছে ম্যাথ, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান সব বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন, আপনাদের মনে রাখবেন। তো আমাদের মেইন প্রবলেম দুইটা, বিশেষত বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, একটা হচ্ছে ইংরেজি আর একটা হলো গণিত। ওকে, যারা ইংরেজিতে ভালো তারা গণিতে দুর্বল, আবার যারা গণিতে ভালো ইংরেজিতে দুর্বল, এরকমটা অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায়। আর যারা দুটাতেই ভালো তারা তো অলরাউন্ডার। ওকে, তাদের চাকরি পাওয়া কোনো ম্যাটার না, মানে সময়ের ব্যাপার মাত্র। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? 18তম BCS এর প্রশ্ন এটা। তো দেখেন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব সহজ প্রশ্ন, মানে খুবই সহজ প্রশ্ন। বলা হচ্ছে একটি বাড়ি 40 ফুট উঁচু। তাহলে ধরেন আমরা একটা বাড়ি তৈরি করলাম, যে বাড়িটার উচ্চতা হচ্ছে 40 ফুট। তো আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 40 ফুট। ওকে, এবার আসেন, বলা হচ্ছে একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। আচ্ছা, বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে মানে কি? এটা হচ্ছে বাড়িটার, মানে এটা হচ্ছে একটা বাড়ি, এই বাড়িটার দেয়াল থেকে ধরেন এখান থেকে এই পর্যন্ত এটুক হচ্ছে 9 ফুট। ওকে, এটুক কয় ফুট? এটুক 9 ফুট দূরে রাখা আছে। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। তা ধরলাম এটা মই, দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। তার মানে নিঃসন্দেহে আপনারা বলতে পারতেছেন এখান থেকে এই পর্যন্ত এই অংশটা কি? এই অংশটা হচ্ছে মই, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে এই অংশটা যদি মই হয়, তাহলে এখান থেকে কি বলা হচ্ছে? মইটি কত ফুট লম্বা। অর্থাৎ আমরা যদি এখানে আনুমানিক ABC ধরে নেই, তাহলে এটা A, এটা B আর এটা C। আচ্ছা বলেন তো দেখি, যে বাড়িটা 40 ফুট উঁচু, সে বাড়িটা নিচের দিকে একটা মই আছে, এভাবে 9 ফিট মইটার মইটা 9 ফিট দূরে রাখা আছে। আর এই যে AC এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো ধরে নিলাম, ধরি AC হচ্ছে X, আমরা এটা ধরে নিলাম। ওকে, তো দেখেন আমরা যেহেতু X ধরে নিলাম এটাকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মইটি কত ফুট লম্বা সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, যে মইটি কত ফুট লম্বা। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে। তাই আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল লম্বের উপরে স্কয়ার প্লাস হচ্ছে ভূমির উপর স্কয়ার। নিঃসন্দেহে আপনারা পিথাগোরাসের উপপাদ্যটা জানেন। তাহলে অতিভুজের উপরে স্কয়ার মানে x স্কয়ার, লম্ব কোণটা 40 তার মানে 40-এর উপরে স্কয়ার, প্লাস ভূমি হচ্ছে 9 তার মানে 9-এর উপরে স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4×4 = 16 মানে 1600 যোগ 9 নং 81, তাহলে 1681। তাহলে আমরা বলতে পারি সুতরাং x স্কয়ার ইকুয়াল টু 1600, সুতরাং হবে না এখানে, তার মানে বা হবে যে বা x স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কত? 1681। তাহলে সুতরাং x ইকুয়াল টু √1681। তাহলে 1681কে যদি আমরা রুট করি তাহলে অবভিয়াসলি আমরা পাবো 41। ওকে, তো এই বর্গমূল করতে গেলে আবার বেশ কিছুটা টাইম লেগে যাবে, তো নিশ্চয়ই আপনারা বর্গমূল করতে জানেন। তো তাহলে অ্যান্সার হচ্ছে 41, তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি 13 মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত মিটার উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে? তো একটু আগে আমি যে অঙ্কটা আপনাদেরকে সলিউশন করে দিয়েছি, ওই অঙ্কটার আদলেই কিন্তু এটা করতে হবে, কিন্তু একটু মাথা খাটিয়ে চিত্রটা তৈরি করে আপনারা অঙ্কটা করবেন। এবং এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে HW নাম্বার হচ্ছে 1, এটার অ্যান্সার কত হবে, অর্থাৎ HW1 এর অ্যান্সার কত হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ক্ষেত্রফল কত? এটা 20 ও 22তম BCS পরীক্ষার একটা প্রশ্ন। তো এই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রগুলো রয়েছে এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলেই কিন্তু হয়ে যায়, আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। তো আমরা যদি একটা শুরুতে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে ত্রিভুজটা কেমন হবে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। তো ধরেন এটা A, এটা B আর এটা হচ্ছে কি C। তো এই দুটো বাহু আমি সমান ধরে নিলাম, আর এই বাহুটাকে আমি একটু বড় বাহু ধরে নিলাম।
ওকে, যদিও আরেকটু বড় করে অঙ্কন করার প্রয়োজন ছিল, তাহলে আমি বললাম যে এবি আর এসি, তাহলে আমি এখানে বলে দিলাম যে এবি ইকুয়াল টু এসি, আর বড় হচ্ছে এখানে বিসি বাহুটা। তো যেহেতু বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, তাহলে ভূমিটা বড় 16, এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার, তাহলে এটাও 10 এটাও 10। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি এ হয় তাহলে এটাও এ, আর ভূমির ইংরেজি বেস মানে বি, তাহলে বি ইকুয়াল টু 16, তাহলে আমি ধরে নিলাম যে এ ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু 16। সাধারণত সূত্রটা এবি আকারেই দেওয়া থাকে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা জানি লিখব, ওকে, আমরা এখানে লিখব যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি বলেন তো দেখি। আমরা বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু a ভাগ 4 রুট ওভার 4b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, তাহলে আমি কি লিখবো 4b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমি জানি না ঠিক সূত্রটা লিখলাম কিনা, আচ্ছা আগে অঙ্কটা মিলাই, তারপরে আমি একেবারে ক্রস চেক করে দেব যে আসলে ঠিক আছে কিনা। এ মানে কি, এ মানে 10, তাহলে উপরে 10, তার নিচে কত, তার নিচে হচ্ছে 4, তারপরে রুট ওভার 4b স্কোয়ার। আচ্ছা আমি আগে চেক দিই আসলে সূত্রটা ঠিক লিখেছি কিনা আমি। ওকে, বুঝতে পেরেছি, সূত্রটা লিখতে আমার কিছুটা ভুল হয়েছে, তো আমি এটা মুছে দিচ্ছি, কেননা হচ্ছে আপনাদের যদি ভুল জিনিস শেখাই তাহলে তো আসলে প্রবলেম। অনেক সময় ভুল হয়ে যায়, তবে ভুলের পার্সেন্টেজটা খুবই কম, শতকরা 1-2% ক্ষেত্রে ভুল হয়তো হতে পারে। তো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখব বি ভাগ 4, অর্থাৎ ভূমিকে 4 দ্বারা ভাগ, রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা মনে রাখবেন, এইবার ঠিক আছে সূত্রটা। তাহলে বি কত, বি মানে বেস কত, বেস হচ্ছে 16, তাহলে 16 ভাগ 4। ওকে, তো রুট ওভার 4a স্কোয়ার, তাহলে 4 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 10-এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 16-এর উপর স্কোয়ার, অবশ্যই। তাহলে কাটাকাটি করলে 4-4-এ 16। দেখেন এইটা যে কাটাকাটি যাচ্ছিল না 10 ভাগ 4, এটা দেখেই আমি শিওর হয়েছি যে এখানে সূত্রটা লিখতে ভুল হয়েছে। তো যাই হোক, তাহলে 4 ইন্টু 10-10-এ 100, তাহলে 4 দ্বারা 100কে গুণ করলে 400, আর 16-16 256, তাহলে 400 থেকে 256 মাইনাস করলে কত হয় 144। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, 4 ইন্টু 144কে রুট করলে কত হবে 12, তাহলে 4-12 কত, 4-12 48। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে খ নম্বর অপশনটা আমাদের এক্ষেত্রে রাইট। তো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এ ধরনের অঙ্ক মানে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে আপনাদের। আমি এই জন্য বলেছি যে সূত্রটা মনে রাখাই কিন্তু চ্যালেঞ্জ, কেননা সমকোণী ত্রিভুজের সূত্র একটা, সমবাহুর সূত্র একটা, সমদ্বিবাহুর সূত্র একটা, বিষমবাহু ত্রিভুজের সূত্র একটা, ওকে, আবার সমকোণী সমদ্বিবাহুর সূত্র একটা। এই জন্য এই যে 4-5টা সূত্র রয়েছে, এই জন্য আমাদের কিন্তু সূত্রগুলো একটু গোলমাল হয়ে যায়। আপনি খাতায় সিরিয়াল অনুযায়ী লিখবেন যে কোনটা কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ওকে, তাহলে আর ভুল সহজে হবে না। তো আর অঙ্ক যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে অনায়াসে আপনি যদি ভুলও লিখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটি দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, সেটি কোন ধরনের ত্রিভুজ সেটা আমাদেরকে বলতে হবে। সমবাহু, সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী নাকি সমকোণী। ওকে, তো আমরা যদি একটু লক্ষ্য করি এই অঙ্কটাতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমবাহু ত্রিভুজ। মনে রাখবেন, আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি আনুমানিক, তো ধরেন এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, আনুমানিক অঙ্কন করলাম, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হবে। তাহলে এখানে তো দুইটা কোণ দেওয়া আছে, দুইটাই অসমান, তাই সমবাহু হবে না। এবার আসেন সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, দুটি কোণ সমান হয় আর বাকিটা অন্যরকম হয়। তাহলে আমি একটা সমদ্বিবাহু আঁকি, তো ধরেন এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের আমি যদি বলি যে হচ্ছে এই কোণটা হলো ধরেন আমি বললাম 30 ডিগ্রি, ওকে, এই কোণটা ধরলাম আমি 60 ডিগ্রি। তো সমদ্বিবাহু যদি হইতো তাহলে এটাকেও 60 ডিগ্রি হইতো। তাহলে 60-60 120, 120 আর 30 কত হয় 150। তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, মিলতেছে না, তাই এটাও হবে না। সূক্ষ্মকোণী তো হবেই না। ওকে, তাহলে সমকোণীটাই সঠিক উত্তর। কেন সমকোণীটা সঠিক উত্তর? আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে খেয়াল করে দেখেন যে এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আমি আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো এই সমকোণী ত্রিভুজ এটাকে কেন বলা হচ্ছে, কেননা এর একটা কোণ 90 ডিগ্রি। মনে রাখবেন, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবং যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে কত হবে 90 ডিগ্রি।
তাহলে এখানে দেখেন একটা 30 একটা 60, তার মানে আমরা ধরে নিলাম এটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে 60 30 90 মিলে যাচ্ছে, আর বাকিটা তো 90 ডিগ্রি আছেই সমকোণী হওয়ার কারণে। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান 60 ডিগ্রি হলে অপর কোণটি কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 50 ডিগ্রি। খুবই সহজ একটা অঙ্ক। একটু আগেই আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এটা করতে পারবেন। ওকে, তো আমি এটা আপনাদের HW দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আগে মনে হয় একটা অঙ্ক দিয়েছি, আমার সঠিক মনে নেই, তাহলে আমি এটাকে বলছি HW2। আপনারা অবশ্যই HW2 এর অ্যান্সার কত হবে সেটা আমাকে লিখে জানাবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ওকে, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসির সহকারী পরিচালক পদে 2016 সালে এসেছে। তো দেখেন অঙ্কটা যদি আমরা করি তাহলে ত্রিভুজটা কি সমবাহু। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কেমন দেখতে? আমরা যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, অর্থাৎ এই ত্রিভুজটার এবি যতটুকু, বিসি যতটুকু, এসি বা সিও ততটুকু। তাহলে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 6 মানে কি এটাও 6, এটাও 6, এটাও 6 বাহুগুলো। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো মনে রাখবেন, সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রে, আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের সূত্র হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। তাহলে উপরে √3, তার নিচে 4 ইন্টু এ মানে এক বাহু কত 6। দেখেন ওই অনুপাতেই মানটা দেওয়া আছে। তাহলে ইকুয়াল উপরে √3, তার নিচে 4 ইন্টু 6 6 কত 36। তাহলে আমরা যদি কাটাকাটি করি 4 নং 36, তাহলে আমাদের 9√3 হয়। ওকে, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 9√3 হচ্ছে আমাদের আনসার। তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি হবে? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী। ওকে, 4টা অপশন রয়েছে। তো আমি এই সম্পর্কিত কিছুটা ধারণা আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, এবং বিগত যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম রিসেন্টলি, সেই ভিডিওতে আমি ব্যাপকভাবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা নিয়মিত আমার আলোচনা শোনেন এবং দেখেন তারা অবশ্যই অঙ্কটা পারবেন, এবং খুবই সহজ একটা অঙ্ক। আমি এটা আপনাদেরকে HW দিচ্ছি, এটা হচ্ছে আমাদের HW নং কত 3। অবশ্যই আপনারা HW3 এর অ্যান্সার কত হবে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে লগের একটা অঙ্ক। আমরা যদি এই ধরনের অঙ্ক করতে চাই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বুঝতে হবে যে লগের ক্যালকুলেশনগুলো কিভাবে কাজ করে। এটা 35 BCS এর একটা অঙ্ক। তো আমি এখানে লিখছি। আচ্ছা বলেন তো কি দেওয়া আছে অঙ্কটাতে? অঙ্কটাতে বলা আছে লগ বেজ হচ্ছে 3, এই 3টা একটু নিচে হতো, তাহলে 1/9 এর মান কত? তাহলে আমরা ধরে নেব যে ধরি লগ বেস 3 1/9 ইকুয়াল টু এক্স। আমাদের কিন্তু মান বের করতে হবে এক্স এর, এখন যেহেতু ধরে নিয়েছি। তাহলে এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যদি আপনি লগ তুলে দেন, মান বের করতে হবে যেহেতু, লগ তুলে দেন, তাহলে এই 1/9 যাবে এক্স এর জায়গায়, আর এই এক্স যাবে 1/9 এর জায়গায়। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। তাহলে বা আমি কি করব, 3 এর জায়গায় 3 থাকবে, 1/9 এর জায়গায় এক্স চলে আসবে, এক্স এর জায়গায় 1/9 চলে যাবে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এখন খেয়াল করে দেখেন তো, এটাকে আমরা বলতে পারি 1/3 এর উপরে স্কোয়ার। নিঃসন্দেহে 9 মানে তো 3 এর স্কোয়ার। তাহলে বা আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 এর উপরে ইনভার্স 2। মনে রাখবেন 1/3 এর উপরে স্কোয়ার মানে 3 ইনভার্স 2। তাহলে এই 3 সমান যেহেতু কাটা, অর্থাৎ আমরা বেস কেটে দিলাম, সুতরাং পাওয়ার ইকুয়াল পাওয়ার থাকবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? -2। মনে রাখবেন বেস ইকুয়াল বেস সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়, আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার সমান হলে বেজ ইকুয়াল বেজ হয়। তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে গ নম্বর অপশনটা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, এবং 3 চলকের অঙ্ক। a + b + c = 9, ab + bc + c = 31 হলে a² + b² + c² = কত? ওকে, এবং এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো আমরা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে লিখে আমরা লিখতে পারি a + b + c = কত? 9। এটা মনে রাখবেন, এইটার একটা সূত্র হচ্ছে a² + b² + c²। আচ্ছা,
আমরা আগে দেওয়া আছে এটা লিখি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 31, আর বের করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এটা। তো আমাদের লিখতে হবে যে আমরা জানি, কি জানি বলেন তো দেখি, আমরা সূত্রটা লিখব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, মনে রাখবেন এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 9। তাহলে 9 এর স্কোয়ার ইকুয়াল টু আমাদের এটার মান বের করতে হবে, তো যা আছে তাই রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান কত? এটার মান হচ্ছে 31, বসাই দিলাম 31। তাহলে 9 নং 81। এইটা যদি এদিকে আসে 31 × 62, তাহলে 62 মাইনাস হয়ে যাবে, ইকুয়াল এদিকে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে 81 থেকে যদি আমরা 62 বাদ দেই তাহলে কত থাকে? সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকে হচ্ছে 81 মাইনাস 62, তাহলে 2 উপরে 9, তার মানে 19। তার মানে সঠিক উত্তর হচ্ছে, সরি 6 আর 1 7, 7 আর 1 8, তার মানে উত্তর তো আমাদের 19 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি তো, হ্যাঁ রাইট হচ্ছে ঘ নম্বর অপশনটা রাইট এক্ষেত্রে। ওকে, তো আজকে আর না করি, আজকে পর্যন্তই রাখি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা পেইড ব্যাচে জয়েন করতে চান 01642702760 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইমো অথবা নর্মাল কলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।